কি অবস্থা বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? মেডিস্কোরের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য লেকচার নিয়ে আসছি। আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে? তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা, এটা হচ্ছে কোনটা? আজকে আমরা পড়ছি গুণগত রসায়ন। আর গুণগত রসায়নের মধ্যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ফার্স্ট লেকচারে আমরা কি পড়বো? ফার্স্ট লেকচারে পড়বো হচ্ছে মূল কণিকা। আচ্ছা, মূল কণিকা পড়ার আগে আমরা আগে দেখি জিনিসটা কিভাবে আসছে। ওকে, খেয়াল করো, তোমার হচ্ছে আমি যদি তোমাকে বলি এইটা একটা পদার্থ, এই পদার্থটাকে যদি আমি ভাঙি, ধরো ছোট ছোট ভাগে ভাগ করলাম, ঠিক আছে? তো জিনিসটা কি হয়, আমি যদি বলি এইটা হচ্ছে তোমাকে পদার্থ, আর একটা পদার্থকে যদি আমি একদম ছোট ছোট করে ভাঙি, এটাতে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে অণু বা হচ্ছে পরমাণু। তো একটা পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলি? পরমাণু বলি। তার মানে একটা পদার্থকে ভাঙলে সবচেয়ে ছোট যেটা পাই ওইটা হচ্ছে কি? ওটা হচ্ছে পরমাণু। ওকে, এখন তোমার হচ্ছে ডেমোক্রিটাস একটা কথা বলছিল, বিজ্ঞানী ডেমোক্রিটাস। আমরা একটু বিজ্ঞানীদের কথাবার্তা জানি একটু ইতিহাস সম্পর্কে। এটা হচ্ছে ডেমোক্রিটাস। তো ডেমোক্রিটাস কি কথাবার্তা বলছিল? ডেমোক্রিটাস বলছিল যে এই পরমাণু হচ্ছে অবিভাজ্য, মানে পরমাণুকে আর হচ্ছে ভাঙা যায় না। তো ডেমোক্রিটাস বলছে যে পরমাণু অবিভাজ্য, ঠিক আছে? মানে পরমাণুকে আর ভাঙা যায় না। আচ্ছা, ডেমোক্রিটাসের স্টুডেন্ট সে হচ্ছে তোমার বিজ্ঞানী জন ডাল্টন, তোমরা নাম শুনছো সবাই, ঠিক আছে? তো ডাল্টন এসে বলছে যে আমার শিক্ষক যেহেতু বলছে পরমাণু অবিভাজ্য, তার মানে পরমাণু অবিভাজ্য, ঠিক আছে? কিন্তু কথাটা আসলে ভুল। তো উনিও বলছে পরমাণু জিনিসটা কি? পরমাণু হচ্ছে অবিভাজ্য, ঠিক আছে? কথা হচ্ছে এটা আসলে রাইট না, এই জিনিসটা হচ্ছে ভুল। ওকে, তো এরপরে রাইট পথে নিয়ে আসলো কে? রাইট পথে নিয়ে আসছে আমাদের রাদারফোর্ড। তো এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড আসছে। রাদারফোর্ড এসে একটা কথা বলছে যে না, পরমাণুকে আরও ভাঙা যায়, ঠিক আছে? পরমাণুকে এখনো ভাঙা যায়। আমরা কি, সে কি বলছে? পরমাণু হচ্ছে বিভাজ্য। তো এখন কথা হচ্ছে ভাইয়া, পরমাণুকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো? পরমাণুকে যদি আমি ভাঙি তাহলে আলটিমেটলি আমি হচ্ছে মূল কণিকা পাবো, ঠিক আছে? এটা অলওয়েজ মাথায় রাখবা। পরমাণুকে ভাঙলে আমি কি পাবো? পরমাণুকে ভাঙলে আমি হচ্ছে মূল কণিকা পাবো। এখন এই মূল কণিকা হচ্ছে বলতে গেলে তিন ধরনের, ঠিক আছে? মূল কণিকা কয় ধরনের? এই মূল কণিকা হচ্ছে তিন ধরনের। তাহলে আসো আমরা এই মূল কণিকাগুলো নিয়ে একটু পড়ে ফেলি। খেয়াল করো, এই যে আমি তোমাকে বললাম মূল কণিকা, এর মধ্যে একটা হচ্ছে স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা মানে কি? স্থায়ী কণিকা মানে হচ্ছে যেটা পরমাণুর মধ্যে সব সময় থাকবে, কোনো কিছু থাকুক বা না থাকুক এটা অলওয়েজ থাকবে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে স্থায়ী কণিকা। তারপরে যদি বলি আরেকটা আছে তোমার হচ্ছে অস্থায়ী কণিকা, মানে এইটা পরমাণুতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে অস্থায়ী কণিকা। আর আরেকটা কণিকা আছে যাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট, যাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কণিকা, ঠিক আছে? আচ্ছা, এইটা একটু কমপ্লেক্স জিনিসপাতি। তো আসো খেয়াল করো যে এইগুলার আমাদের হচ্ছে উদাহরণটা জানতে হয়। তাহলে মূল কণিকা কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে কম্পোজিট। এখন যেটা স্থায়ী মূল কণিকা, এটা হচ্ছে পরমাণু সবসময় থাকে। তো আমাদের পড়ালেখার জন্য স্থায়ী জিনিস কি? পড়ালেখার জন্য স্থায়ী জিনিস কিন্তু হচ্ছে কলম। কলম কি মানে? হচ্ছে পেন। ওকে, তাহলে খেয়াল করো স্থায়ী কণিকা কারা? এরা হচ্ছে পেন। আমি যদি লিখি PEN, তার মানে কি স্থায়ী কণিকা কে? স্থায়ী কণিকা হচ্ছে প্রোটন, পিতে হচ্ছে তোমার প্রোটন, ইতে হচ্ছে তোমার ইলেকট্রন, ইতে হচ্ছে ইলেকট্রন, আর এনতে হচ্ছে হচ্ছে নিউট্রন। এনতে কি? এনতে হচ্ছে নিউট্রন। তাহলে তুমি এখন থেকে বলতে পারবা স্থায়ী কণিকা কোন তিনটা? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। আচ্ছা, কম্পোজিট এই নামটা শুনতে একটু কেমন অড লাগতেছে না? তো তুমি এই নামটা মনে রাখতে পারো অড দিয়ে। নামটা শুনতে একটু অড লাগতেছে, নামটা কি? অড। তাহলে অডতে আমরা কি বুঝাইতে পারি? অতে হচ্ছে আমরা বলবো আলফা কণা। আমরা কি বুঝবো? আলফা কণা। আর ডতে আমরা বুঝবো হচ্ছে ডিউটেরন কণা। ডতে আমরা বুঝবো হচ্ছে ডিউটেরন কণা। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা স্থায়ী কণিকা মনে রাখছি হচ্ছে পেন দিয়ে, আর কম্পোজিট কণিকার নামটা শুনতে একটু অড লাগে, এটা মনে রাখছি হচ্ছে অড দিয়ে। অতে হচ্ছে আলফা কণা আর ডতে হচ্ছে ডিউটেরন কণিকা। এখন আসো এই দুইটা বাদ দিয়ে দুনিয়াতে আর যা কিছু আছে সব কিছু হচ্ছে আমাদের অস্থায়ী কণিকা। এটা তোমার না মনে রাখলেও চলবে। সো এটা কি কি হইতে পারে আমি তাও যদি একটু লিখে দিই তোমাদেরকে। এটা হইতে পারে তোমার হচ্ছে মেসন, এটা হইতে পারে তোমার হচ্ছে বোসন, ঠিক আছে? এটা হইতে পারে বোসন, তারপরে হইতে পারে তোমার জন্য নিউট্রিনো, নিউট্রিনো, তারপরে হইতে পারে হচ্ছে তোমার অ্যান্টি নিউট্রিনো। মানে ওই যে বললাম দুনিয়াতে যা কিছু আছে এগুলো তোমার মুখস্থ করার দরকার নাই, তুমি শুধু ওই দুইটা নাম মনে রাখবা। এগুলো হচ্ছে দুনিয়াতে আর বাকি যা আছে সবগুলো হচ্ছে অস্থায়ী কণিকার মধ্যে
পড়বে। ক্লিয়ার? তো আশা করি বুঝাইতে পারছি। এখন একটু খেয়াল করো, তাহলে আমরা মূল কণিকা নিয়ে পড়ছি। এখন মূল কণিকার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা, যেটা হচ্ছে স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি। তো স্থায়ী কণিকা কারা আবিষ্কার করছে এইটা জানার জন্য আমি একটা ছন্দ বলতে পারি তোমাদেরকে। দেখো তোমাদের ইট পড়বে, ঠিক আছে? ইট কোথায় পড়বে? মাথায়। দেখো যদি মাথায় পড়ে তাহলে তোমার মাথা ফাইটে যাবে না? তাহলে ইট পড়ে কোথায়? ইট পড়ে হচ্ছে নিচে। তাহলে ইট পড়ে নিচে, এটা দিয়ে মনে রাখতে পারি কিভাবে? খেয়াল করো, এই যে ইট, ইতে কি ইলেকট্রন, পতে কি প্রোটন, নতে কি নিউট্রন। খেয়াল করো ইটের যে ট আছে, ট দিয়ে আমরা কি আবিষ্কারকের নাম বলতে পারি না? তাহলে ইলেকট্রন আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী থমসন। আচ্ছা, তারপরে প্রোটন আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? প্রোটন আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। আর হচ্ছে নিউটন আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক। ওকে, তাহলে এখন এইগুলার কোনটা কত সালে আবিষ্কার করছে এটা আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। যদি বলি থমসন ইলেকট্রনটা আবিষ্কার করছে কত সালে, তাহলে বলবা 1897 সালে। ওকে, আর রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করছে কত সালে? 1911 সালে। আর চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করছে কত সালে? 1932 সালে। তাহলে আমরা হচ্ছে মোটামুটি এই যে আমাদের স্থায়ী যে তিনটা কণিকা ছিল সেই তিনটা কণিকা সম্পর্কে আলোচনা করতে পারলাম। এখন এই স্থায়ী কণিকার কিছু মানগুলো আমাদের একটু কষ্ট করে হইলেও মনে রাখা লাগবে। প্রথম কথা, আমি যদি তোমাকে, আচ্ছা এগুলো একটু মুছে ফেলি, হ্যাঁ তোমরা যাদের স্ক্রিনশট নিতে হয় তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা, তাহলে আমরা এই ধাপে আমরা পড়বো হচ্ছে তোমার এই তিনটা স্থায়ী কণিকার একটা বক্স, একটা ছোট্ট একটা বক্স বলতে পারো। তো এই বক্সের মধ্যে আমরা কি কি পড়বো আসো তাহলে আমরা লিখে ফেলি। আমরা এইটুকু মুছে ফেললাম। এখন খেয়াল করো, আমি যদি তোমাকে বলি আমরা প্রথমে পড়বো হচ্ছে প্রকৃত চার্জ। প্রকৃত চার্জ। তো প্রকৃত চার্জের কথা চিন্তা করো, একটা ইলেকট্রনের প্রকৃত চার্জ কি নেগেটিভ হয় না? সেটা নেগেটিভ কত? এটা হচ্ছে তোমার -1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, প্রোটনের জন্য সেটা কত? সেটা হয়ে যাবে জাস্ট পজিটিভ 1.6 × 10⁻⁻19 কুলম। বাট নিউট্রনের কিন্তু কোনো চার্জ নাই, এটা অলওয়েজ মাথায় রাখবা। চার্জবিহীন কণিকা কে? সে হচ্ছে নিউট্রন। আচ্ছা, আমরা প্রকৃত চার্জ পড়ছি। আমরা যদি আপেক্ষিক চার্জ পড়ি, আপেক্ষিক মানে কি বুঝো? আপেক্ষিক মানে হচ্ছে ধরে নেওয়া। ধরো আমি হচ্ছে এইটাকে 1 ধরলাম, ওকে, এটাকে আমি কি ধরলাম? -1, যেহেতু মাইনাস আছে সামনে আমি এটাকে -1 ধরলাম। এইটার মান কি সমান? তাহলে এটা কি ধরতে পারবো? এটা হচ্ছে +1। বাট এটা যদি 0 হয় এটা অলওয়েজ কি 0। তাহলে প্রকৃত চার্জ বলো বা আপেক্ষিক চার্জ বলো, দুইটাই হচ্ছে নিউট্রনের জন্য কত? 0। আচ্ছা, তারপর প্রকৃত চার্জ বললাম, আপেক্ষিক চার্জ বললাম। এরপরে আমরা পড়বো হচ্ছে প্রকৃত ভর। প্রকৃত ভর। তো প্রকৃত ভরের কথা যদি বলি আমরা পড়বো প্রথমে হচ্ছে কেজিতে। প্রকৃত ভর আমরা পড়বো হচ্ছে কেজিতে। খেয়াল করো প্রকৃত ভর এটার কথা যদি বলি, আমাদের হচ্ছে প্রোটনের কথা চিন্তা করো। প্রোটনের জন্য কত? 1.673 × 10⁻⁻27 কেজি। ওকে, আর নিউটনের কথা চিন্তা করলে হবে 1.675 × 10⁻⁻27 কেজি। মানে একই রকম, শুধু এখানে আছে 1.673, এখানে আছে 1.675, এই হচ্ছে পার্থক্য। এখন এই প্রোটন আর নিউট্রনের তুলনায় ইলেকট্রনের প্রকৃত ভরটা অনেক কম বলতে গেলে। সেটা কত হয়? সেটা হচ্ছে 9.11 10⁻⁻31 কেজি। ওকে, তুমি চাইলে এগুলোকে গ্রামে নিতে পারো, ঠিক আছে? গ্রামে নিলে কি জাস্ট 3 করে কমায় দিবা। খেয়াল করো তাহলে কত হবে? 9.11 10⁻⁻28 গ্রাম। এটা হবে 1.673 × 10⁻3 কমাও -24 গ্রাম। এটা হবে 1.675 × 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা হচ্ছে কেজিতেও পড়লাম, আমরা হচ্ছে কি গ্রামেও পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে আপেক্ষিক চার্জ। এখন আমরা পড়বো হচ্ছে আপেক্ষিক চার্জ। চার্জ তো আমরা পড়ছি, আমরা আপেক্ষিক ভর পড়ে আসো। আপেক্ষিক ভর, প্রথম কথা হচ্ছে আপেক্ষিক ভরের কথা যদি বলি, দেখো প্রোটনকে যদি আমি 1 ধরি, খেয়াল করো প্রোটনকে যদি আমি 1 ধরি নিউট্রন হবে 1। কেন? কজ প্রোটন আর নিউট্রন কি দুইটা একই রকম, কাছাকাছি। একটা হচ্ছে 673, একটা হচ্ছে 675, খুবই কাছাকাছি। এটা আমি 1 ধরতে পারি চাইলেও। তাহলে এখন চিন্তা করো এইটার তুলনায় প্রোটন নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর কি অনেক ছোট না? বলতে পারো ভাই আপনি কেমনে বুঝলেন? দেখো এখানে -27 ছিল, বাট এখানে কি -31। তার মানে এটা কি অনেক ছোট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি বলি তাহলে কতটুকু ছোট, এটা হচ্ছে তোমার 1838, অনেক বইয়ে লিখা, অনেক বই 1839 লিখা, ঠিক আছে?
1839 ভাগের 1 ভাগ, তার মানে বোঝায় একটা ইলেকট্রনের ভর হচ্ছে প্রোটন বা নিউট্রনের চেয়ে অনেক কম। সেটা কত গুণ কম? একটা প্রোটন বা একটা নিউট্রনের ভরের তুমি যদি একটা ভাগের মানে 1839 ভাগ করো, ওই 1839 ভাগের মধ্যে 1 ভাগ হবে তোমার কি ইলেকট্রন। তার মানে বুঝতে পারছো যে একটা ইলেকট্রন কতটুকু ছোট হইতে পারে বা তার ভর কতটুকু কম হইতে পারে। আচ্ছা, আমরা এইটার পরে আরেকটু জিনিস জানবো, সেটা আমরা পড়বো হচ্ছে তোমার ভরটাই পড়বো কিন্তু AMU এককে। আমরা এই একক সম্পর্কে পরে আরো ভালো করে আলোচনা করব, জাস্ট এই এককটা একটু মনে রাখবা কষ্ট করে, যে তোমার এই ইলেকট্রনের এটা কত, এটা হচ্ছে 1.00054 AMU। এটা প্রোটনের জন্য হচ্ছে 1.0084, এটা হচ্ছে 1.0074 AMU, এটা হচ্ছে 1.0086 AMU। AMU এর মানে কি? এটা হচ্ছে পারমাণবিক ভর একক, মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে আমি যদি এই কথাটা একটু বলে দিই, দেখো AMU এর মানে হচ্ছে তোমার অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট। এখন এটার বাংলা নাম কি? এটার বাংলা নাম হচ্ছে তোমার পারমাণবিক ভর একক, পারমাণবিক ভর একক, ঠিক আছে। তাহলে তোমরা যারা এই ছকটা স্ক্রিনশট দিতে চাও, চাইলে এই ছকটা স্ক্রিনশট দিতে পারো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি যখন সামনের দিকে অঙ্ক করবা তখন এখানে প্রত্যেকটা মান তোমার লাগবে, এই বক্সটা তোমরা মুখস্থ করবা। এখন এই যে মূল কণিকা আমরা কথাগুলো আমরা বলতেছি, মূল কণিকা থেকে আমরা আরও কয়েকটা জিনিস বের করতে পারি। যেমন তোমরা নাম শুনছো, আমরা কি কি পড়বো একটু লিখে ফেলি এখানে, দেখো খেয়াল করো। তো মূল কণিকা থেকে আমরা টোটাল 5টা জিনিস পড়তে পারি। কি কি সেই 5টা জিনিস? একটা হচ্ছে আইসোটোপ, তোমরা সবাই জানো। একটা হচ্ছে আইসোটোপ, এরপরে আমরা পড়ব হচ্ছে আইসোবার, ঠিক আছে। এরপরে আমরা পড়ব হচ্ছে আইসোটোন, এরপরে আমরা পড়ব হচ্ছে আইসোটোন, এরপর আমরা পড়ব হচ্ছে আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন, ঠিক আছে। আর তারপরে আমরা পড়বো হচ্ছে আইসোমার। তাহলে আইসো দিয়ে দুনিয়াতে যত কথা আছে সবগুলো আমরা একসাথে পড়ে ফেলবো, ঠিক আছে। তোমাদের বইতে 3টা দেওয়া আছে, আমি 5টা পড়াবো, ওকে। তাহলে তোমাদের যতটুকু স্ক্রিনশট দেওয়ার আশা করি স্ক্রিনশট দিতে পারছো। তাহলে আমরা হচ্ছে ওই পাশটুকু মুছে ফেলি, ঠিক আছে। আসো তাহলে আমরা এই পাশটুকু হচ্ছে মুছে ফেলি, ওকে। তাহলে এটা বললাম আমরা, ইট পরে নিচে দিয়ে আমাদের হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন যতটুকু জানা দরকার ছিল আমরা প্রত্যেকটুকু জানতে পারছি। এখন খেয়াল করো, আমরা প্রথমটা পড়বো। প্রথমটা কি বলো তো? প্রথমটা হচ্ছে তোমার আইসোটোপ। একটু খেয়াল করো, সর্বশেষে যেই অক্ষর থাকবে সেইটা হচ্ছে পরমাণুতে সমান। দেখো আইসোটোপের সর্বশেষে কি আছে? প। তার মানে মনে রাখবা আইসোটোপের ক্ষেত্রে কি হবে? আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, ওকে। আইসোটোপে কি হবে? প্রোটন সংখ্যা সমান। তো খেয়াল করো, প্রোটন সংখ্যা সমান এটা কার কার ক্ষেত্রে হইতে পারে? যেমন আমি যদি তোমাকে বলি, দেখো তো এরকম ভাবে, কার্বন এটা হচ্ছে 12, এটা হচ্ছে কার্বন 13, এটা হচ্ছে কার্বন 14। দেখো তো প্রত্যেকটার ক্ষেত্রেই কি কার্বনের প্রোটন সংখ্যা কি সমান আছে না? প্রত্যেকটা কার্বন কত? 6। তাহলে তুমি দেখতে পারছো যেখানে হচ্ছে প্রত্যেকটার প্রোটন সংখ্যা সমান, তুমি সেটাকে কি বলতে পারবা? আইসোটোপ বলতে পারবা। এখন আইসোটোপ থেকে আমাদের স্পেশাল কিছু জিনিস পড়তে হবে। প্রথম কথা, আইসোটোপের কথা যদি বলি, পৃথিবীতে মোট আইসোটোপের সংখ্যা কত? পৃথিবীতে মোট আইসোটোপের সংখ্যা কত? একটু মনে রাখবা এমসিকিউ হিসাবে। পৃথিবীতে মোট আইসোটোপের সংখ্যা হচ্ছে তোমাদের 1300, ওকে। তাহলে কয়টা? 1300টা আইসোটোপ আছে। খেয়াল করো, এই যে 1300টা আইসোটোপ, এর মধ্যে আমি যে তোমাকে হাইড্রোজেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাকে পরীক্ষায় বলবে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেন এর আইসোটোপ, হাইড্রোজেন এর আইসোটোপ কয়টা? তো তোমরা বলবা হচ্ছে 7টা। বাট যদি তোমাকে এই কথা বলে হাইড্রোজেনের আইসোটোপ প্রকৃতিতে কয়টা, প্রকৃতিতে কয়টা, তাইলে বলবা হচ্ছে 3টা। প্রকৃতিতে কয়টা আইসোটোপ আছে হাইড্রোজেনের? 3টা। সেই 3টা আমাকে একটু ভালো করে পড়তে হবে। দেখো সেই 3টা কিভাবে লিখতে পারি আমরা, আমি একটু এভাবে লিখি, দেখো হাইড্রোজেন 1, তারপর হচ্ছে হাইড্রোজেন 2, তারপর হচ্ছে হাইড্রোজেন 3। এগুলোর নাম আছে, একটু কষ্ট করে নামগুলো জানবা। দেখো একটা হচ্ছে তোমার প্রোটিয়াম, একটা কি? একটা হচ্ছে তোমার প্রোটিয়াম, আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে তোমার টিট্রিয়াম। তাহলে এই নামগুলো একটু জানবা। এখন এখান থেকে আমরা কি পড়বো? দেখো 3টা জায়গায় কিন্তু দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কি 1। তার মানে এগুলা কি আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টা। বাট যদি তোমাকে বলে
প্রকৃতিতে কয়টা পাবা, তাহলে তুমি বলবা হচ্ছে 3টা। এখন এই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, দেখো এখানে যদি তোমাকে আমি নিউট্রন সংখ্যা বের করতে বলি, নিউট্রন সংখ্যা দেখো তো প্রোটিয়ামের কোনো নিউট্রন আছে কিনা? প্রোটিয়াম 1-এর থেকে 1 বাদ দিলে নিউট্রন কয়টা থাকে? 0। ডিউটেরিয়ামের নিউট্রন কয়টা থাকে? 1। ট্রিটিয়ামের নিউট্রন কয়টা থাকে? 2। দেখো পরীক্ষার মধ্যে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইভেন মেডিকেলের পরীক্ষায় আসছে বা অনেক ভার্সিটি পরীক্ষায় কমন আসছে যে নিউট্রনবিহীন পরমাণু নিচের কোনটা, ঠিক আছে, বা কোন পরমাণুর নিউট্রন নাই, সেটা হচ্ছে হাইড্রোজেন 1। অলওয়েজ মনে রাখবা কার নিউট্রন নাই, সেটা হচ্ছে হাইড্রোজেন 1। হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1 মানে বুঝছো? হাইড্রোজেন 1 মানে কি? এটা হচ্ছে তোমার প্রোটিয়াম। ওকে, তাহলে প্রোটিয়ামের কোনো নিউট্রন নাই। প্রোটিয়ামের নিউট্রন কয়টা? 0টা। এটা খেয়াল করবা। এরপরে আসো আমরা ডিউটেরিয়াম থেকে যদি বলি, ডিউটেরিয়াম থেকে একটা জিনিস পড়বা, এখান থেকে আমরা ভারী পানি পড়ি। এখানে আমরা ডিউটেরিয়ামতে যে পানিটা তৈরি করা হয়, দেখো আমরা তো অলওয়েজ জানি যে পানি তৈরি করা হয় কি দিয়ে? পানি তৈরি করা হয় হচ্ছে তোমার H2O। তো আমরা তো হচ্ছে তোমার হাইড্রোজেনের কথাবার্তাই বলতেছি। তো ডিউটেরিয়ামের ক্ষেত্রে আমরা হচ্ছে ভারী পানি পাবো। আমরা কি পানি পাবো? ভারী পানি। সংকেত হবে D2O। ওকে, তা ডিউটেরিয়াম দিয়ে আমরা হচ্ছে ভারী পানি পাবো। আর ট্রিটিয়ামটা এমনি মনে রাখবা, ট্রিটিয়ামের ভর কত, এটা হচ্ছে 3। ট্রিটিয়ামের তোমার হচ্ছে নিউট্রন সংখ্যা কত, এটা ইম্পর্টেন্ট আসতে পারে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে হাইড্রোজেনের আইসোটোপ নিয়ে কথা শেষ। এরপরে আসো আমি যদি তোমাকে বলি, বলো তো ভাইয়া অক্সিজেনের আইসোটোপ কয়টা? আগে বলি কার্বন। কার্বন এর আইসোটোপ, তা কার্বনের আইসোটোপ কয়টা? সেটা হচ্ছে 3টা। কি কি আছে? কার্বন 12, কার্বন 13, আর হচ্ছে কার্বন 14। তারপরে দেখো ভাই আমি যদি তোমাকে বলি অক্সিজেন এর আইসোটোপ কয়টা, তাহলে তুমি সেখানেও বলবা অক্সিজেনের আইসোটোপ হচ্ছে ভাইয়া 3টা। কি কি আছে? অক্সিজেন 16, 17, 18। অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। ঠিক আছে, তারপরে আসো আমরা যদি বলি ভাইয়া ক্লোরিন এর আইসোটোপ কয়টা? ক্লোরিন এর আইসোটোপ, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। ক্লোরিনের আইসোটোপ হচ্ছে 2টা, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 37। ওকে, তারপর যদি বলি ভাইয়া ইউরেনিয়াম এর আইসোটোপ কয়টা? ইউরেনিয়াম এর আইসোটোপ হচ্ছে তোমার 2টা, একটা হচ্ছে তোমার 235, একটা হচ্ছে তোমার 238। দেখ খেয়াল করো প্রত্যেকটা মৌলেরই কিন্তু একাধিক আইসোটোপ আছে, মানে একটার বেশি আইসোটোপ আছে, তাই না? বাট পৃথিবীতে মনে রাখবা 2টা মৌল আছে যাদের কোনো একাধিক আইসোটোপ নাই। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য, এটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখবা যে যাদের কোনো একাধিক আইসোটোপ নাই, যাদের কোনো একাধিক, যাদের কোনো একাধিক আইসোটোপ নাই, আইসোটোপ নাই, অথবা বলে হয় যাদের আইসোটোপ একটা, মানে নিজেই নিজের আইসোটোপ, আর কেউ নাই বলতে গেলে। তাহলে যাদের হচ্ছে নিজেই নিজের আইসোটোপ বা আইসোটোপ হচ্ছে একটা, ঠিক আছে, মানে একের অধিক নাই, সবার কিন্তু একের অধিক বা আইসোটোপ হচ্ছে একটা, এরকম মৌল কে কে আছে? 2টা। এরকম মৌল হচ্ছে তোমার একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে অরান। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা পরীক্ষা অনেকবার আসছে। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে অরাম। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে পড়তে পারলাম যে কোনটার ক্ষেত্রে কি কি আছে। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার হচ্ছে আইসোটোপ পড়ছি, কার্বনের ক্ষেত্রে পড়ছি, তারপরে হচ্ছে তোমার অক্সিজেনের ক্ষেত্রে পড়ছি, ক্লোরিনের ক্ষেত্রে পড়ছি, ইউরেনিয়ামের ক্ষেত্রে পড়ছি, আর বিশেষ দ্রষ্টব্য, এটা তো খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে তোমাদের আরও কিছু পড়তে হবে, সেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার। ওকে, যেমন আমি যদি তোমাকে উদাহরণ দিই, দেখো এই যে কার্বন যে 14, ঠিক আছে, এই যে দেখো কার্বন যে 14, কার্বন 14, এই কার্বন 14 যদি আমি ডেটিং করি, ঠিক আছে, দেখছো পোলাপান মনে করবে কি আবার ডেটিং ডেটিং ফেটিং নিয়ে আসছে। তো কার্বন ডেটিং করা যায়, বুঝছো, এই ডেট আবার ওই ডেট না। দেখো কার্বন যদি 14 এটা ডেটিং করি, তাহলে আমি কি জানতে পারবো জানো? তাহলে আমি পৃথিবীর বয়স জানতে পারবো। তাহলে কার্বন ডেটিং করার মাধ্যমে কি জানতে পারি? কার্বন ডেটিং করার মাধ্যমে পৃথিবীর বয়স নির্ধারণ করতে পারি। বুঝতে পারছো? তারপরে যদি তোমাকে বলি এই যে পারমাণবিক বোম বানানো হয় বা নিউক্লিয়ার চুল্লি বানানো হয়, এগুলো আমরা হচ্ছে যে তোমার ইউরেনিয়াম থেকে বানাইতে পারি। এগুলো কি তেজস্ক্রিয় কণা, এখান থেকে আমরা নিউক্লিয়ার শক্তি, পারমাণবিক বোমা, স্পেশালি বলা হয় তোমার 238 যেটা, এখান থেকে আমরা কি করতে পারি? পারমাণবিক বোমা বানাইতে পারি, পারমাণবিক বোমা বানাইতে পারি। বুঝতে পারছো? তো এখান থেকে প্রত্যেকটা আইসোটোপের কিছু না কিছু ব্যবহার আছে। যেমন তোমরা আরও পড়ছিলা আয়োডিন 131, আয়োডিন 131 দিয়ে কী করা হয়? থাইরয়েড রোগের চিকিৎসা করা হয়। আবার পড়ছো তোমরা হচ্ছে ফসফরাস
P32 দিয়ে কি করা হয়, ওটা হচ্ছে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়। এখন ওই জিনিসগুলো তোমরা একটু পড়বা, তাইলে বলতে গেলে তোমাদের আইসোটোপ থেকে একদম সব কিছু পড়া শেষ। ভাই এখানে পড়াই দিচ্ছি না, আমাদের সামনে কোর্স আসবে, আমরা কোর্সের মধ্যে আরও ডিটেলস তোমাদের পড়াই দিব, ঠিক আছে? আমরা আইসোটোপের ব্যবহার সহ সবটুকু পড়াই দিব। ওকে, তাহলে খেয়াল করো, তোমাদের যাদের এখন স্ক্রিনশট নিতে প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমি একটু সরে দাঁড়াইলাম। আচ্ছা, এখন আসলে আমাদের আইসোটোপ কিন্তু পড়া শেষ। এখন আমরা পড়বো হচ্ছে আইসোবার। ওকে, তো আমি এটা মুছে ফেললাম, খেয়াল করো। এখন আমরা পড়বো হচ্ছে আইসোবার। আচ্ছা, যারা হচ্ছে ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো তারা একটু কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি শেয়ার না করো তাহলে তো মনে করো আমরা লেকচার নিতে পারবো না, তাই না? একটু কাইন্ডলি শেয়ার করো সবাই নিজেদের ব্যাচমেটদের সাথে। আর যারা ইউটিউব থেকে লেকচার দেখতেছো তারা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে রেখো, যেন আমাদের ভিডিও লেকচারগুলো পরবর্তী তোমাদের কাছে সবার আগে পৌঁছায়, ঠিক আছে? এখন খেয়াল করো, আমরা এখন পড়বো হচ্ছে আইসোবার। আমরা বলছিলাম সর্বশেষ ওয়ার্ড যেটা, ওইটা দিয়ে আমরা চিন্তা করব আইসোবার। আইসোবারের সর্বশেষে কি? বার মানে কি? ভর। বুঝতে পারছো? তাহলে এখানে মনে রাখবা কি সমান? এখানে হচ্ছে ভর সংখ্যাটা সমান। ওকে, তাহলে ভর সংখ্যা সমানের ক্ষেত্রে জাস্ট উদাহরণ পড়বা, এখান থেকে আর কিচ্ছু পড়ার নাই। দেখো, আমি যদি তোমাকে এরকম ভাবে বলি যে সোডিয়ামের ভর হচ্ছে 23, এখানে হচ্ছে তোমার 11, আর তোমার হচ্ছে ম্যাগনেসিয়ামের একটা আইসোটোপ নিলাম, তার ভরও হচ্ছে 23, ঠিক আছে? এটা হচ্ছে 12। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এখানে তোমার হচ্ছে এই দেখছো দুইটার ভরে কি সমান হয়েছে না? তো যেখানেই দেখবা ভর সংখ্যা সমান সেটাই হচ্ছে আমাদের কি? আইসোবার। এখান থেকে এইটুকুই পড়বা, এমসিকিউ ছাড়া আর কিছু আসবে না। এরপরেরটাই আসো, আমরা যদি বলি আইসোটোন, দেখো লাস্টে কি আছে? ন আছে না? ন মানে কি বলো তো? ন মানে হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা সমান। ওকে, ন মানে হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা সমান। ওকে, তাহলে খেয়াল করো নিউট্রন সংখ্যা সমান এরকম কার হইতে পারে? আমরা দুইটা পরমাণু লিখি, দেখো তো। এই ধরো সোডিয়াম দিয়েই বললাম, সোডিয়াম এখানে কত? 23, এটা হচ্ছে 11। আবার ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, ম্যাগনেসিয়াম নর্মালি হচ্ছে 24, এটা হচ্ছে 12। তাহলে খেয়াল করো আমরা নিউট্রন সংখ্যা কেমনে বের করি? অনেকে জানো না ভাইয়া নিউট্রন সংখ্যা কেমনে বের করে। নিউট্রন সংখ্যা বের করে হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে খেয়াল করো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিবা। এখানে 23 থেকে 11 বাদ দাও, তাহলে আমি এখানের কথা যদি বলি, তাহলে 23 থেকে 11 বাদ দিলে কত থাকে? 12 থাকে। আর ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, এখানে তোমার হচ্ছে 24 থেকে 12 বাদ দিলে কত থাকে? 12ই থাকে। তাহলে দেখছো, দেখো দুইখানে কি নিউট্রন সংখ্যাটা তোমার সমান হইল না? তাহলে যেখানে দুইটা নিউট্রন সংখ্যা সমান সেখানে আমি বলতে পারি কি আমার হচ্ছে আইসোটোন। সবসময় মনে রাখবা ভাইয়া, আইসো মানে হচ্ছে কি? আইসো মানে হচ্ছে সমান। আমরা যে আইসো আইসো এই কথাটা বারবার বলতেছি, এই যে আইসো কথাটার মানে কি? আইসো কথাটার মানে হচ্ছে তোমার সমান। আইসো কথাটার মানে হচ্ছে সমান। ওকে, এখন সামনের দিকে আসো, আমরা পড়বো হচ্ছে আইসো ইলেকট্রন। আইসো মানে কি? সমান। তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যাটা সমান। তাহলে আসো, তাহলে আমরা এখানে বলবো কি? এখানে বলবো ইলেকট্রন সমান। ওকে, তো খেয়াল করো ভাইয়া ইলেকট্রন সমান কারা কারা আছে। আমি কয়েকটা মৌল একটু তোমাদের জন্য লিখি, খেয়াল করো তো। এই যে নাইট্রোজেন 3-, অক্সিজেন 2-, ফ্লোরিন 1-, আবার লিখলাম সোডিয়াম প্লাস, তারপরে লিখলাম ম্যাগনেসিয়াম 2+, তারপরে লিখলাম অ্যালুমিনিয়াম 3+। একটু ভালো মতো খেয়াল করো তো, আমি যদি এগুলো প্রোটন সংখ্যাটা দেখি, এটার প্রোটন সংখ্যাটা কত হয়? এই দেখো, নাইট্রোজেনের জন্য প্রোটন সংখ্যা কত বলো তো? 7, অক্সিজেন কত? 8, ফ্লোরিন কত? 9, সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। বাট তুমি একটু ভালো মতো দেখো, এখানে আমরা যদি বলি নাইট্রোজেন 3টা কি যুক্ত হয়েছে, সাথে সাথে 3 যুক্ত হলে কত হয় বলো তো? 10। অক্সিজেনের 2টা যুক্ত হয়েছে মানে 10। ফ্লোরিনের একটা যুক্ত হয়েছে 9-এর সাথে মানে 10। আর এখানে দেখো একটা করে কমছে, 2টা করে কমছে, 3টা করে কমছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো বলো তো? আলটিমেটলি দাঁড়াইলো এরকম যে প্রত্যেকটারই কি? প্রত্যেকটারই ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 10। তাহলে যেখানে প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা 10, তুমি তাহলে বলতে পারবা এরা প্রত্যেকে একে অপরের কি? আইসো ইলেকট্রন। তাহলে তুমি তাহলে বলতে পারবা কি? এরা প্রত্যেকে একে অপরের আইসো ইলেকট্রন। এরা প্রত্যেকে একে অপরের আইসো ইলেকট্রন। আশা করি বুঝাইতে পারছি। আর লাস্টে আর একটা জিনিস বাকি আছে, দেখো তো লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে আমাদের আইসোমার। এই মার মানে কি বোঝায় জানো? মার মানে বোঝায় হচ্ছে সমাণু। এইটা তোমরা কোথায় পড়বা? এটা পড়বা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আমি অর্গানিক কেমিস্ট্রি তোমাদের জন্য একদম
কনসাইজভাবে গুছিয়ে ক্লাস নিয়ে নিব। খেয়াল করো, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে তুমি পড়বা হচ্ছে সমাণু, আইসোমার। এখন এইটা বলতে কি বোঝায়? তোমরা অনেক সময় পড়ছো না ভাইয়া যে হচ্ছে আণবিক সংকেতটা একই রকম থাকে বাট গঠনটা ভিন্ন হয়ে যায়, তাহলে একটা যৌগ থেকে আমি 2টা 3টা 4টা অনেকগুলো বানাইতে পারি। আমি একটা হচ্ছে এক্সাম্পল দিই, একটু ভালো মতো বুঝো। খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিলাম C2H6O। ওকে, এটার আণবিক সংকেত হচ্ছে এইটা, দেখো C2H6O। ওকে, এটা আণবিক সংকেত বললাম। দেখো আমি এটা থেকে 2টা যৌগ লিখতে পারবো কিভাবে, খেয়াল করো। এইখান থেকে আমি এটা লিখতে পারি না, দেখো তো CH3CH2OH, দেখো তো মিলছে কিনা। এখানে কার্বন কয়টা ছিল? 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। দেখো তো কার্বন 1 2, ওকে, হাইড্রোজেন 3 4 5 6 মিলছে, আর অক্সিজেন 1টা। তাহলে দেখো এটা কিন্তু মিলে গেছে, কিন্তু আলটিমেটলি দেখো তো এটা কি যৌগ হয়েছে? এটা কিন্তু একটা OH আছে না, OH মানে কি? অ্যালকোহল, ঠিক আছে? তাহলে এটা একটা কি যৌগ হইলো? অ্যালকোহল যৌগ। আবার এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি না, খেয়াল করো তো, এই C2H6O কে এভাবেও লেখা যায় CH3O CH3। দেখো তো মিলছে কিনা, কার্বন 2টা, ওকে, দেখো এই যে কার্বন 1 2, ওকে, হাইড্রোজেন 3 3 6, এই যে অক্সিজেন 1টা, তাহলে মিলছে। তাহলে অক্সিজেন থাকা মানে কি বোঝায় বলো তো? এটা হচ্ছে তোমার ইথার। তাহলে দেখো একই জিনিস C2H6O, এখান থেকে আমরা একটা অ্যালকোহল বানাইতে পারি, অথবা এখান থেকে আমরা ইথার বানাইতে পারি। তাহলে জিনিসটা কিরকম হলো? একে অপরের সমান সমান, এই জন্য আমরা এটাকে বলতে পারি একে অপরের সমাণু। আশা করি বুঝাইতে পারছি। দেখো তাহলে আমরা যে 5টা পড়ার কথা বলছিলাম, আমরা কিন্তু ওই 5টা পড়ে ফেলছি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা ছিল ভাইয়া? সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল তোমাদের হচ্ছে